আজকে হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করব। তো আমার সব কাজকর্ম ইলেকট্রিক চুলা, চিনি চুলা আর মিডিয়াম আঁটি করে করা হয়। এই ৩টা দিয়েই আমার সব কাজ করা হয়ে যায়। খুব শিগগিরই চুলা কিনে আনবো। আমি তো অনেক খুশি, অনেক হ্যাপি বুঝছো? চুলা যে কবে আনবো। আসলে কি আপুরা, মেয়েদের ম্যাক্সিমাম সময় বুঝছো কিচেনে কাটে। মানুষ কত কিছু আয়োজন করে, কত কিছু ভাজা পোড়ার আয়োজন করে, কত খাবার আইটেম রান্না করে। আমি কোনো কিছুই করতে পারি না। তোমাদের সবাইকে না আমি অনেক অনেক বেশি ভালোবাসি। তোমার সাথে মনের কথা না বলতে পারলে আমার কাছে ভালো লাগে না। কাজ তো করতে হবে, কাজ না করলে তো তার ফল পাবো না। আসলে তো ঠিক কথা, প্রতি বছর তো আমি বাচ্চাদেরকে ঈদের জামাকাপড় কিনে দেই। এবার নয় নাই দিলাম। টাকা খরচ করা অনেক সহজ, কিন্তু সেই টাকাটাকে জমিয়ে রাখা বা সেটাকে সংরক্ষণ করে রাখা অনেক বেশি কষ্ট। এটা সবাই পারে না বুঝছো? আমার কাছে তো ভালোই লাগে। তোমাদের কাছে কেমন লাগে আমার কথাগুলো আমাকে কমেন্টস করে জানিও আপুরা। আল্লাহ পাক সব ম্যানেজ করে দিবে। মনের ভিতরে সতেজ থাকলে আল্লাহ পাক সেগুলো অবশ্যই পূরণ করে দিবেন, ইনশাল্লাহ। আজকে হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করব। কি পছন্দের খাবার? মলা মাছ। তোমরা তো জানোই এই মলা মাছ নিয়ে সে যে কত কাহিনী করছে। এই মাছটা কেনার পরে এই মাছ কাটিয়ে দাও, রান্না করে দাও, মা আলু দিয়ে রান্না করে দাও। এটা নিয়ে তারা অনেক কথা, অনেক কাহিনী, কিন্তু আমি এই মাছটা রান্না করিনি জিদ করে। আমি বলেছি তুমি বড় মাছ না আনলে আমি মলা মাছ রান্না করবো না। সেও জিদ ধরেছে আমার মতন। সে বলতেছে তুমি যদি মলা মাছ রান্না না করো তাহলে আমি বড় মাছ আনবো না। মানে একটা মনে করো যুদ্ধ লেগে গেছে আমাদের মধ্যে। কিন্তু কি আর করা বলো, সে তো আর সহজে বড় মাছ আনবে না। তার হাতে তো সব কিছু, আমার হাতে তো কিছু নাই। তো যেহেতু খেতে ইচ্ছে করে রমজান মাস, মলা মাছ আমার খুব পছন্দ, তাই আজকে মলা মাছ রান্না করতেছি। মলা মাছগুলো পরিষ্কার করে নিতে হয়। মলা মাছের পেটের যে ময়লাগুলো সেগুলো পরিষ্কার করতে হয়, তারপরে মাথাটা ফেলে দিতে হয়। তো অনেকে মাথা ফেলে না, মাথা না ফেলে কিন্তু খাওয়া যায় না, তিতা তিতা লাগে। আমি আগেও অনেকবার মাথা দিয়ে রান্না করেছিলাম, খেতে পাইনি, ভালো লাগেনি। তো এই কারণে আমি মাথা ফেলেই রান্না করেছিলাম। মাথা ফেলে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। রমজান মাসে নতুন আরেকটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এই মলা মাছগুলো যখন কাটতে শুরু করেছিলাম তখন মনে করে যে কাটতে কাটতে অনেক দেরি হয়ে গিয়েছিল। ইফতারের সময় হয়ে গিয়েছিল, মাছ কাটা হচ্ছিল না, মানে মাছ কমও না বুঝছো, আধা কেজি মাছ কমও না, কাটতেও সময় লেগেছিল। তো তখন আমি অর্ধেক মাছ কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাকি অর্ধেক মাছ এর 2 দিন পরে কেটে রান্না করেছিলাম, কারণ এর পরের দিন ছিল সোমবার। তো সোমবারে তো খাবার পেতাম, শুধু তো রান্না করে কী লাভ হতো, কারণ এই খাবারগুলো রয়ে যেত, খাওয়া হতো না। তো এই কারণে সোমবারে আর রান্না করা হয়নি। মঙ্গলবারে আমি এগুলো রান্না করে নিয়েছিলাম। আমি বুঝছো আবার একটা ভুল করেছিলাম। কী ভুল করেছিলাম? ময়লা মাছগুলো না কেটেই আমি মনে করে পেঁয়াজ মরিচ সব কেটে ফেলেছিলাম। মানে পেঁয়াজ মরিচ আলু যা লাগে সব কেটে রেখে দিয়েছিলাম। জাস্ট মাছটা কেটে রান্না করবো, সব কিছু ওকে বুঝছো। মানে এটা যে কত বড় একটা ভুল করছি, আমি বোকামি করছি, কারণ এতগুলো পেঁয়াজ মনে করো ফ্রিজে নষ্ট হয়ে যাবে। তাছাড়া মনে করো যে আলুগুলো কিন্তু বেশি দিন ভালো থাকে না, অত বক্স করে রাখাও সম্ভব হয় না। আমি আবার ভাপা করে রেখেছিলাম বুঝছো, ময়লা মাছের জন্য আলাদা পেঁয়াজ, তারপরে মনে করো যে মুরগির জন্য আলাদা পেঁয়াজ। তো এভাবে করে ভাপা করে কেটে রেখেছিলাম, কিন্তু রান্না আর করতে পারিনি। সেই রান্না করতে হলো 2 দিন পরে। 2 দিন এগুলো ফ্রিজেই ছিল, ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এরকম ভুল আমি আর কখনোই করব না। আগে মেন উপকরণটা রেডি করে নিব, তারপরে অন্যান্যগুলো। মেন উপকরণ রেডি না করে অন্যান্যগুলো করলে কি লাভ হবে বলো? কতদিন পর যে মলা মাছ রান্না করতে জানো না, সে বিয়ের পরে মলা মাছ রান্না করেছিলাম। বিয়ের পরে প্রথম 2 বছর মলা মাছ অনেক এনেছিল বাবার আবু। মানে উনি মাছ আনলে মলা মাছটা আনতোই। মলা মাছটা আনা মিস হতো না, রুই মাছ আর মলা মাছ এই দুটো উনি আনতোই। ওনার অনেক পছন্দ ছিল এই মাছটা, আমারও অনেক পছন্দ ছিল। তবে উনি ছোটো মাছটা বেশি আনতেন, মলা মাছটা একটু বড়োটা নিয়েছেন, ছোটোটা বেশি আনতেন। তো সেগুলো কাটতে একটু কষ্ট হয়ে যেত। মলা মাছটা আমি এভাবেই হাত দিয়ে মেখে রান্না করি, খেতে দারুণ লাগে, অনেক ভালো লাগে আমার কাছে খেতে। একটু মাখা মাখা ঝোল দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে। আর টমেটো দিলে তো কথাই নেই। এই দেখো এটা রান্না করে দেখে আমার খেতে ইচ্ছে করতেছে। রমজান মাসে এটা কী হলো বলো তো? এগুলো তো রান্না করে খাওয়া শেষ, কিন্তু দেখে আবার খেতে ইচ্ছে করতেছে। আসলে অনেক মজা হয়েছিল মলা মাছের রান্নাটা। বাবুর আব্বু তো অনেক খুশি হয়ে গিয়েছিল মলা মাছ দেখে। উনি তো এসেই সঙ্গে সঙ্গে ভাত দিয়ে মলা মাছ খেয়ে নিয়েছেন। তারপরে বলতেছে সঙ্গে সঙ্গে রান্না করলে আরও বেশি মজা হতো, তখন কেন করলা না? আমি বলতেছি রান্না করেছি এটাই বেশি, রান্না না করলে তোমার কী হতো? তোমার তো খাওয়াই হতো না। ভাত ভাজি করবো আমি। এই ভাত ভাজিটাও আগে করা প্ল্যান ছিল, কিন্তু করতে পারিনি। আজকে আবার কিছু ভাত ছিল, তো ওইগুলো দিয়ে ভাত ভাজি করে নিচ্ছি। ভাত ভাজি করলে বা নুডলস রান্না করলে ইফতারের সময় মুড়ি মাখা খাই না, দুইটার সাথে তো খাওয়া যায় না, পেট ভরে যায়। তো আজকে ভাত ভাজি খাবো, আজকে আর মুড়ি মাখা খাবো না।
ইলেকট্রিক চুলায় সবগুলো কাজ করে নিই, মানে যতটুকু করা সম্ভব আর কি। কারণ যেহেতু কালি জমলে আমার অনেক কষ্ট হয় ধুতে, এই কারণে আমি যতটুকু সম্ভব ইলেকট্রিক চুলায় করে নিই। যখন দেখি যে না, রান্না করতে হবে, সময় নেই, তাড়াতাড়ি করে রান্না শেষ করতে হবে, তখন আমি ওই চুলায় রান্না করি, না হলে আমি এই চুলায় রান্না করি। আর গ্যাস তো মাশাআল্লাহ, মাঝে মধ্যে রাতের বেলা সেই ধুমাইয়া গ্যাস আসে বুঝছো, তাও 12টার পরে 1টার পরে, তার আগে তো আসেই না। তারপর মনে করে যে ভোপালিটি পাওয়া যায়, আর পাওয়া যায় না। সকালবেলা যদি ভাগ ভাগ থেকে পাই, না পাই না। ইফতারের আগে পরে তো গ্যাস থাকবেই না, জীবনেও গ্যাস থাকবে না। তো আমার সব কাজকর্ম ইলেকট্রিক চুলা, চিনি চুলা আর মিডিয়াম আঁটি করে করা হয়। এই 3টা দিয়েই আমার সব কাজ করা হয়ে যায়। কোনো সমস্যা হচ্ছে না, সুন্দরভাবে কাজগুলো করতে পারতেছি। তবে সমস্যা একটাই, সিল্লা চুলায় পাতিলে কালি জমে, ওইটা ধুইতে আমার অনেক কষ্ট হয়ে যায়। মনে করা যে পানি গরম করে দিলে পানি পাতলে যে কী হাল হয় যাও না, মানে কালি জমে হাতই দেওয়া যায় না, আমার হাত পুরো কালো হয়ে যায় বুঝছো। আবু আসার আগেই তো ইলিশ চুলাটা আমি আলমারির ভিতরে রেখে দিই। তো উনি আসার পরে এই দুধটা আমি সিলিন্ডারে গরম করি, কিছু করা থাকে না, উনি জানেন না তো এটা আমার কাছে আছে। তাছাড়া এটাই ভালো হয়েছে বুঝছো, উনি জানলে বুঝছো আরও বেশি ঝামেলা করবে, ক্যাসেস করবে। হ্যাঁ, যদিও আমি এটা ঠিক করে নেই, তারপর উনি ক্যাসেস করবে। কারণ ওনার মতে রাতের বেলা নাকি বিল বেশি আসে, রাতের বেলা রান্না করলে বিল বেশি আসে। এটা যে উনি কোনখান থেকে শুনছে আল্লাহ জানে, আমি তো জানি না। আমার কাছে তো মনে হয় না যে রাতের বেলা রান্না করলে বিল বেশি আসে। তো রাতের বেলা ইলিশ চুলা কোনো কাজই করা যাবে না, উনি আসার পরে ইলিশ চুলা ইউজই করা যাবে না। দিনের বেলা ইউজ করা যাবে, উনি থাকলে বা না থাকলে। তো উনি তো থাকেই না, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না আমার ইউজ করতে। বরঞ্চ ভালোই হয়েছে, কারণ উনি যখন জানবে যে ইডি চলে বাসায় আসে, তখন উনি সহজে সিলিন্ডার গ্যাস ভরবে না, বা সিলিন্ডার গ্যাস আনবে না, দেরি করে আনবে বা নাও আনতে পারে। তো সেক্ষেত্রে তো আমার ভালোই হয়েছে। তাছাড়া উনি আমাকে কত শোনাবেন, বলবেন যে বিল বেশি আসছে, তুমি ইডি চুলা ইউজ করো, এই কারণে বিল বেশি আসছে, তোমাদের বিল বেশি আসছে, আমি কেন 2টা বিল দিব, ইডি চুলারও বিল দিব, আবার সিলিন্ডারও বিল দিব। এত কিছু আমি করতে পারবো না। খরচ হলে এক জায়গায় করি, কিন্তু কথা হচ্ছে 2 জায়গাতে এত বেশি খরচ হবে না। 2টা ইউজ করলে দেখা গেলো যে সিলিন্ডারটা প্রতি মাসে লাগলো না, 2-3 মাস পর লাগলো বা তার পরে লাগলো। কিন্তু যদি আমি একটা ইউজ করি তাহলে তো প্রতি মাসেই লাগবে। প্রতি মাসে মনে করো যে 1800 টাকা 2200 টাকা, কি কম টাকা বলো, অনেক টাকা। উনি তো মুখেই বলতেছে যে একটা ইউজ করো, কিন্তু যখন এটা শেষ হয়ে যাবে তখন উনি আনতে গেলে তো অনেক কাহিনী করবে, অনেক ঝামেলা করবে। দেখো বাসায় ডিম ছিল বুঝছো, তো আমি আবার ডিম দিয়ে ডিম চপ করেছিলাম। তো তখন ডিমের অর্ধেক বেঁচে গিয়েছিল, তো সেটা আবার সাওয়াদার জন্য অনেকে ভাগ করে দিয়েছিলাম। এখন এটা দেখে সায়রাও কানাকাটি করে, সেও ডিম খাবে। তো এদিকে আবার সাওদা আরও খাবে, তার পেট ভরে নেই। জুনেরাও খাওয়ার জন্য বায়না করতেছিল। তো আমি করেছিলাম কি, ডিম 3টাই সিদ্ধ করে দিয়ে দিচ্ছি ওদের খাওয়ার জন্য। আসলে যে ডিম আর নেই এটা আমার খেয়াল ছিল না, আমি ভেবেছিলাম ডিম আসে, বা আমি যে ভাত ভাজি করবো বা ভাত ভাজি করতেছি এটাও আমার মাথা ছিল না। সবার আগে তো আমি ডিম ভাজি করি, তারপরে ভাত ভাজিটা করে নিই। কিন্তু আজকে ডিম ভাজি করিনি, সবার আগে ভাত ভাজি করা শুরু করে দিয়েছি। মানে তাড়াতাড়ি করে কাজ করার জন্য মানে চুলায় বসিয়ে দিয়েছি বুঝছো। ডিম যে ভাজি করতে হবে সেটা আর মনে ছিল না। পরে যখন ডিম দিব তখন দেখি যে ডিম তো নাই, ডিম তো আগে সিদ্ধ করে ওদেরকে দিয়ে দিয়েছি। তো এই প্রথম ডিম ছাড়া ভাত ভাজি করলাম, জানি না খেতে কেমন হবে, মনে হচ্ছে ভালো হবে। এখন আমি বুটগুলো ভাজি করে নিব। গতকালকে কতগুলো বুট সিদ্ধ করেছিলাম, সেই বুটগুলো আজকে ভাজি করে নিব। কালকে ভাজি করতে পারিনি, সময় ছিল না, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই আজকে ভাজি করে নিচ্ছি। ভাজি করার সময় মনে হলো যে বুটটা অনেক বেশি হয়ে গেছে, মানে আমি বুঝতে পারিনি। ছোটো বয়েমে যে বুটটা ভরেছিলাম না, ওই বুট সবগুলো পানিতে ভিজে রেখেছিলাম। তো যখন ভাতে যাবো তখন দেখি যে অনেকগুলো বুট হয়ে গিয়েছিলো। আলু কেটে দেওয়ার পরে আরও বেশি আলু লেগেছিলো। বুট ভাজি বেশি করলে আবার খেতে ইচ্ছা করে না, অনেক সময় নষ্ট হয়ে যায় বা খাবারটা আসলে খাওয়া হয় না। তো কী আর করার, বেশি করে যখন বুট ভিজিয়ে রেখেছিলাম, ভাজি তো করতেই হবে। মাঝখানে আবার ভেবেছিলাম যে অর্ধেক ভাজি করে নিব, পরে ভাবলাম অর্ধেক ভাজি করব, কড়াই তো নেই, কড়াইগুলো তো ব্লক হয়ে আছে। আমার কড়াই অল্প বুঝছো, মানে দস্তা কড়াই 2টা আর ননস্টিকের কড়াই 3টা। তো 3টার মধ্যে বড়টা তো ইউজ করা হয় না, ওটা তো অনেক বড়। তো এইটা ইউজ করা হয়, আর তাছাড়া ছাই কালারের মতন ওইটা ইউজ করা হয়, এই 2টা ইউজ করা হয় আর কি। এই কড়াইগুলো অনেক ভালো, এগুলো ইউজ করে অনেক বেশি মজা পাওয়া যায়, কোনো সমস্যা হয় না। হ্যান্ডেলটা একটু ঢিলা হয়ে গেছে, ওটা স্ক্রু দিয়ে টাইট করে নিলে হবে, এছাড়া কোনো সমস্যা নেই। তো আমি ঠিক করেছি এরকম আরও 2-একটা কড়াই কিনবো বুঝছো, ননস্টিকের কড়াই তো লাগে। দস্তা কড়াই যা আছে তাই চলবে, আরও 2-3টা কড়াই কিনবো টাকা হলে। কড়াইটা মনে করো যে বেশি কাজে লাগে বুঝছো, পাতিলা থেকে কড়াই বেশি কাজে লাগে। কড়াইতে সব কিছু করা হয়, তো কড়াইটা বেশি ইউজ হয়। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, তোমরা কি লাইক করেছো? তোমাকে কিন্তু একদমই লাইক করো না। আমার গত ভিডিওতে কিন্তু অনেক কম ভিউজ এসেছে বুঝছো। প্লিজ আপুরা লাইক করে দিও, লাইক করে দিলে কাজ করতে অনেক গুণ বেড়ে যায়। তোমরা লাইক করবা, কমেন্টস করবা, বাবার আমাকে নক করবা যে আপু তুমি ভিডিও ছাড়ো, ভিডিও ছাড়ো, আমাকে জ্বালাবা, তাহলে না ভালো হবে বুঝছো, তাহলে না আমি কাজ করবো, তোমাদের জ্বালায় কাজ করবো। তোমাদের সবাইকে না আমি অনেক অনেক বেশি ভালোবাসি। তোমার সাথে মনে কথা না বলতে পারলে আমার কাছে ভালো লাগে না। তোমাদের কাছে আমি বসে বসে যদি কথা না বলতে পারি তাহলে সেদিনটা আমার খারাপ যায়। তো এই কয়দিন ভিডিও না ছেড়ে যে আমার কী অবস্থা হয়েছিল সেটা তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মনটা অনেক খারাপ ছিল, কিছুতেই কিছু ভালো লাগতেছিল না। তোমাদের কাছে মনে কথাগুলো শেয়ার করতে পারতেছি না। আর কাকে বলবো, আমার তো মনে কথা বলার মতো কেউ নেই তোমরা ছাড়া। আমার সব কিছু তো আমি তোমাদের সাথে শেয়ার করি।
এখন আমি মাল্টি কুকারে মুরগি মাংস রান্না করব। তোমাদেরকে বলেছিলাম না যে কিছু মুরগি মাংস আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বাবরাবুর বিরুদ্ধে যেয়ে। তো ওই মাংসগুলো এখন রান্না করে নিব। অল্পই রেখেছিলাম, যেহেতু মিডিয়াম মাল্টি কুকার রান্না করব, তো বেশি রাখলে তো রান্না করতে পারবো না। তো এই কারণে অল্পই রেখেছিলাম, তো এখন রান্না করব। ফারজানা আহমেদ আপুটা আমাকে বাবা বলতেছিল যে আপু মাল্টি কুকারে মাছ ভুনা করো, মাংস রান্না করো। তো মাছ তো নেই, মাংস ছিল, তো মাংসটা রান্না করে নিতেছি। আবার পরে গরু মাংস ভুনা করবো, সেটাও দেখাবো। দেখি যদি ভালো লাগে রান্না করে তাহলে এখানেই রান্না করব, অল্প হলে রান্না করব। আর যদি দেখি যে না সমস্যা লক্ষ্যজকর, তাহলে আর এখানে রান্না করব না। প্রথমে হিটটা লোই দিয়েছিলাম, কিন্তু যখন পেঁয়াজ ভাজতে গিয়েছিলাম তখন হিটটা একটু হাই করে দিয়েছিলাম। হাই না মানে মিডিয়াম, আমার তো হাই নেই, তো মিডিয়ামে দিয়েছিলাম। মিডিয়ামে দেওয়ার পরে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গিয়েছিল। এই দেখো পেঁয়াজগুলো কত তাড়াতাড়ি বাদামি কালার হয়ে গেছে, কিন্তু বেশি হিট দিলে বুঝছো ধোঁয়া বেশি হয়, বুঝছো ধোঁয়া একদম ভরে যায়। মুরগি মশলা দেওয়ার পরে হিটটা একদম বন্ধ করে দিলাম, কারণ যেহেতু গুঁড়ো মশলা দিব, তো হিট বেশি হলে সমস্যা, লো থাকলেও সমস্যা, পুড়ে যাবে। এই কারণে এখন অফ করে দিলাম। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে তারপর আবার অন করে দিব। মাংস অনেক অল্প, তাই না? যা আছে আমাদের একবেলা হয়ে যাবে। বাচ্চারা 1 পিস খাবে, বাবারাও 1 পিস খাবে, আমি 1 পিস খাবো, হালকা পাতা একটু খাবো, তো হয়ে যাবে, সমস্যা হবে না। তাছাড়া মলা মাছ তো আছেই, তো দুটা মিলিয়ে খেলে সমস্যা হবে না। আপুরা লাইক করে দিও, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই অবশ্যই 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 কমেন্টস করবে আমার প্রিয় লক্ষ্মী আপুরা। মলা মাছগুলো দেখার সময় যেরকম কেমিজ উঠেছিল, কিন্তু মুরগির মাংস দেখার পরে সেরকম কেমিজ হচ্ছে না, মানে মলা মাছের কেমিজটা এখনও আছে। বাবুর আবুকে আবার বলবো মলা মাছ নিয়ে আসতে, না এখন বলবো না, আগে উনি মাছ কিনে আনুক তারপর বলবো। উনি তো মাছ কিনে আনেই না, ওনার তো সময় নেই। আমাকে টাকা দিলে আমি কিনে নিয়ে আসবো, কবে যে টাকা দিবে আল্লাহ জানে। ওনাকে কত বলতেছি যে টাকা দাও, আমি একটু খিচুড়ি রান্না করবো, মুগ ডাল নিয়ে আসবো। না, উনি টাকা দিতেছেন না, মুগ ডালের দাম বেশি, অনেক টাকা দাম। তো কী হয়েছে, অল্প করে নিয়ে আসি, সেটাও করে না। মানে আর ভালো লাগে না, বুঝছো, বিরক্ত লাগে। একটু ভালো মন্দ খাবার খাবো ইফতারের সময়, সেটা না করতে পারলে ভালো লাগে বলো? মানুষ কত কিছু আয়োজন করে, কত কিছু ভাজা পোড়া আয়োজন করে, কত খাবার আইটেম রান্না করে। আমি কোনো কিছুই করতে পারি না। যদি কোনো কিছু করতে চাই তাহলে আমার পকেট থেকে টাকা খরচ করে করতে হয়। মানে উনি যে আমাকে টাকা দিবে আমি করবো, সে আশা থাকলে হয় না, বুঝছো, নিজে থেকে করতে হয়। যে কোনো জিনিস মনে করো, যে কোনো খাবার, ফল ফুড সব কিছু খেতে উনি এরকম করে। উনি সহজে আমাকে টাকা দেয় না। তোমাদেরকে বলেছিলাম না যে উনি টাকা দেয়? হ্যাঁ দেয়, কিন্তু এখন আবার দিচ্ছে না। মুখ লেগে গেছে, এখন টাকা দিতেছে না, এখন ঝামেলা শুরু করে দিয়েছে, বুঝছো। এখন হিসাব করে যে আমি তোমাকে কত টাকা দিয়েছি, এই টাকাগুলোতে কী করেছো, কী বাজার এনেছো, মানে আমার কাছে হিসাব চাই, বুঝছো। তো উনি তো আমাকে 100 টাকা করে দিয়ে যায়, বলছে এই টাকা দিয়ে বাজার করে নিবা। তো জায়ানকে যখন আমি নির্বাচন দিতে নিয়ে যাই, তখন আমি বাজারটা করে নিই। আমার টাকা দিয়ে করি না। বাজার জন্য যদি উনি এসে টাকা দেন, তাহলে আমি সেই টাকা দিয়ে বাজার করে নিই। লাগলে আমার টাকা দিয়ে খরচ করি, কিন্তু উনি টাকা না দিলে আমি বাজার করি না। কি বলো, 2 বার 6 তলা আপ ডাউন করা কি কম কথা? নিমরাজা দিতে যাওয়া আসা, আবার রমজান মাসে কাজ করা, রোজা রাখা, অনেক কষ্ট হয়ে যায় জানো না আমার কাছে। সকালবেলা ঘুম থেকে উঠে পুরা ঘর ঝাড়ু দিই, ঝাড়ু দিয়ে থালা বাসন যা থাকে সেগুলো ধুয়ে নিই, তারপরে দাঁত ব্রাশ করে নেই। এর মাঝখানে জানকে ঘুম থেকে উঠিয়ে দেই, ও দাঁত ব্রাশ করার পরে ওকে খাবার খেতে দেই, ওকে লুডুস রান্না করে দেই, লুডুসটা খাওয়ার পরে ওকে ওষুধ খাইয়ে দেই, তারপর ওকে নিয়ে বের হই। নিমরাজা দিয়ে এসে বাসায় আসি, বাসায় আসার পরে বিছানা গুছিয়ে বাচ্চা দুটোকে খাবার খাইয়ে তারপর বড়টাকে খাবার দেই। এই সব কিছু করতে করতেই 1টা বেজে যায়। তারপর আর মোবাইলে কাজ করার সময় হয় না। অনেক সময় নামাজটা পড়ে ইফতার বানানো শুরু করে দিই বা রান্না করা শুরু করে দিই। আর যদি মোবাইলে ভয়েস দেই, তাহলে রান্না করা হয় না, ইফতার বানানোর সময় দেরি হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে মেনটেন করা অনেক কষ্টকর হয়ে যায় আমার কাছে, বুঝছো। তারপরও করি বা করার চেষ্টা করি, করতে তো হবেই, তাই না? কাজ তো করতে হবে, কাজ না করলে তো তার ফল পাবো না। মুরগি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। আমি কিন্তু হিটটা লো দিয়েছি, বুঝছো, লো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। হাই দিলে কিন্তু কষিয়ে নিতে গেলে সমস্যা হয়ে যাবে, কারণ এটা পুড়ে যাবে। দেখো একটু ঝোল থাকা অবস্থায় মলা মাছের চুলাটা নিভিয়ে দিয়েছি, কিন্তু দেখো এখন অনেক শুকিয়ে গেছে। ঝোল হবে কিনা আল্লাহ জানে। এটা দেখে আমার তো অনেক লোভ লাগতেছে, খাওয়ার জন্য ইচ্ছে করতেছে। আর এই মাল্টি কুকারে বুঝছো, লো দিয়ে রান্না করতে অনেক আরাম পাওয়া যায়, হাই দিলে কিন্তু ওইভাবে করে আরাম পাওয়া যায় না। এই যে আমাদের পানি সিদ্ধ করলাম বা কোন সিদ্ধ করলাম, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এমনি রান্না করার ক্ষেত্রে কিন্তু লোটাই কাজে লাগে। হাই বা মিডিয়াম দিয়ে কিন্তু খুব বেশি কাজ করা যায় না, বুঝছো, ঝামেলা হয়ে যায়, সব পুড়ে যায় বা পড়ে যায়। তাই এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এখন আলুটা দিয়ে দিব। বাচ্চারা আবার আলু খেতে খুব পছন্দ করে, আলু ছাড়া ওরা মাংস সহজে খায় না, এই কারণে অল্প কিছু আলু দিয়ে দিচ্ছি। মাল্টি কুকারটা ভালোই, বুঝছো, রান্নাবান্না ভালোই করা যায়, লো হিটে সুন্দরভাবে করা যায়, বুঝছো। হাই দিলে সমস্যা হয়ে যায়, এছাড়া আর কোনো সমস্যা নেই। সিলিন্ডার চুলা কেনার জন্য 2700 টাকা জমানো হয়ে গিয়েছে। আর 200 টাকা জমাতে পারলে, বুঝছো, চুলা কিনে নিয়ে আসবো ইনশাল্লাহ। খুব শিগগিরই চুলা কিনে আনবো। আমি তো অনেক খুশি, অনেক হ্যাপি, বুঝছো। চুলা যে কবে আনবো, মানে আমার আর তো অসতেছে না, ইচ্ছে করছে এখনই যে নিয়ে আসি। মনের মধ্যে, বুঝছো, অনেক কিছু উকি মারে। মন বলে এই টাকা দিয়ে বাচ্চার জন্য ঈদের কাপড় চোপড় কিনে নিয়ে আসো, তুমি তো প্রতি বছর বাচ্চার জন্য ঈদের কাপড় চোপড় কিনে নিয়ে আসো, তো এবারে কেন আনতেছো না, এবারও কিনে নিয়ে আসো, পরে তুমি চুলা কিনো। কিন্তু ব্রেইন বলে না, চুলা কিনতে হবে, চুলা না কিনলে কষ্ট হয়ে যাবে। আবার ঈদের পরে স্কুল খুললে এই টাকা জমাতে অনেক বেশি সময় লেগে যাবে, অনেক সময় লাগবে। তাছাড়া তখন কেনা হবে কিনা সেটা তো একটা কথা। বারবার শুধু বাধা আসতেছে, তো বাধা আসলে তো পরে কেনা হবে না।
ঈদের ড্রেস পরেও কিনতে পারবা, এই বছর না দিলে আগামী বছর দিও। এই বছর যে দেওয়াই লাগবে এমন তো কোনো কথা নেই, প্রতি বছরই তো দাও। আসলে তো ঠিক কথা, প্রতি বছর তো আমি বাচ্চাদেরকে ঈদের জামাকাপড় কিনে দেই, এবার না হয় নাই দিলাম। আসলে কি আপুরা, মেয়েদের ম্যাক্সিমাম সময় বুঝছো কিচেনে কাটে, তো আমারও সেম, আমার ম্যাক্সিমাম সময় কিচেনে কাটে। কিচেনে সব কাজ আমাকে করতে হয়, রান্না বান্নার কাজ আমাকে করতে হয়। এখন তো গ্যাস থাকে না, তো মনে করো যে সিলিন্ডারটা আমার ইউজ হয় না যে তা না, ভালো ইউজ হয়। ইডি চুলা তো মনে করো তোমার একটু স্লো, মানে বেশি স্পিড না, দেখা গেলো যে খুব তাড়াতাড়ি রান্না করতে গেলে কিন্তু সিলিন্ডার চুলা বা গ্যাস চুলাই লাগে। ইডি চুলায় খুব তাড়াতাড়ি রান্নাটা করা যায় না, একটু সময় লাগে। তাছাড়া যেহেতু আমি সিলভারের হাঁড়িপাতিল ইউজ করি, তো সেক্ষেত্রে সময় লেগে যায় ওখানে রান্না করতে। ননস্টিক হলে সময় লাগে না, কিন্তু সিলভারের হাঁড়িপাতিল দিলে তখন রান্না করতে সময় লেগে যায়। আর আমার তো অত বেশি ননস্টিক হাঁড়িপাতিল নেই যে সব কিছু আমি ননস্টিক হাঁড়িপাতিলে রান্না করবো, তো অনেক সময় সিলভার পাতিল ইউজ করতে হয়, তো সেক্ষেত্রে তো তোমার চিনে চুলা লাগেই, বুঝুন না। আবার পানি গরম করতে হয়, পানি গরম তো এখানে করা যাবে না, এটা তো ফাটা। তো সব কিছু মিলিয়ে বুঝছো সিনে চুলা লাগে লাগে না যে এমন না। আবার ঈদ আসতেছে, ঈদে মনে করো যে রান্নাবান্না করতে হবে, তখন তো মনে করো যে এই চুলাই লাগবে, তখন তো আর ওই চুলায় রান্নাবান্না করা সম্ভব নয়। বাবুরাবু বাসা থাকবে, তো এই কারণে রান্না করতে পারবো না। এটা মনে করো যে আলমারিতে রেখে দিব, কিন্তু এটা আমার দীর্ঘস্থায়ী কষ্ট, আমার অনেক কষ্ট করতে হবে। আমি যদি ঈদের পর ঈদে যাই তাহলে আমার 1 মাস সময় লাগবে। তোমরা জানো না আমি কত কষ্ট করে টাকাটা জমাইছি, 2 সপ্তাহ কষ্ট করে টাকাটা জমিয়েছি। তারপরে রমজানের সময় আরও মনে করো যে 2 সপ্তাহ লেগেছে টাকা জমাতে। এমন না যে আমি চাইলাম আর হয়ে গেল। টাকা খরচ করা অনেক সহজ, কিন্তু সেই টাকাটাকে জমিয়ে রাখা, বাসাটাকে সংরক্ষণ করে রাখা অনেক বেশি কষ্ট, এটা সবাই পারে না, বুঝছো। মুরগি মাসে পানি দেওয়ার পর বুঝছো আমি লোহটি দিয়েছিলাম, পরে দেখেছি যে লোহটি সময় লাগতেছে, হচ্ছে না, মানে একটু সময় লাগছে আর কি। তো তারপর আমি করলাম কি, হিটটা হাই দিয়ে দিলাম, হাই দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনাটা দিয়ে আমি নিচে বসে বসে মানে ইফতারের জন্য আর কি শশা এগুলো কাটতেছিলাম। তো কাটার সময় মাঝখান থেকে দেখি কি আমার শরীরে কি যেটি পড়লো, উঠে দেখি কী রে, ঝোলগুলো আমার শরীরে পড়ে গিয়েছে। তারপরে উঠে তাড়াতাড়ি করে ঢাকনাটা উঠিয়ে রাখলাম, হিটটা লো করে দিলাম। তোমাদেরকে দেখাইনি, দেখালে কিন্তু ভিডিওটা আরও বেশি বড় হয়ে যেত, এমনিতে অনেক বেশি বড় হয়ে গেছে ভিডিওটা। ভিডিও যে কীভাবে এত বড় হয়ে যায়, আর ভিডিও বড় হলেও সমস্যা নেই, কথা বলা যায়, কথা বলতে বলতে না ভিডিওটা শেষ হয়ে যায়। তারপরেও কথা বলা শেষ হয় না, এত কথা বলি বাবা, জানো না তোমাদের সাথে আমি। আমার কাছে তো ভালোই লাগে, তোমাদের কাছে কেমন লাগে আমার কথাগুলো আমাকে কমেন্টস করে জানিও আপুরা। কড়াই নেই বুঝছো, কড়াইতে তো মাছ ভুনা করলাম, তো এই কারণে ফ্রাই প্যানে ভাজি করে নিচ্ছি। ফ্রাই প্যানে ভাজি করলে অনেক তেল লাগে, দেখো কত তেল দিয়েছি। তারপরে মনে করো যে ডুবো তেলে হচ্ছে না, মনে হচ্ছে যে আরও বেশি তেল লাগবে। ফ্রাই প্যানে অনেক তেল লাগে, তারপরও ডুবো তেলের মতো ভাজা যায় না। কয়তে দিলে সেটা সুন্দরভাবে ডুবো তেলে ভাজা যায়। এতগুলো তেল কিন্তু আমার কয়তে লাগতো না, এর থেকে কম লাগতো। বাবা তেল পেয়েছি ফ্রি ফ্রি, ইচ্ছা মতো ইউজ করতেছি, ভাজা পরে ইচ্ছা মতো রান্না করে খাইতেছি। যখন তেল শেষ হবে না তখন বুঝবো ঠেলা। বাবার আবার মনে হয় না আর তেল আনবে, যখন শুনবে তেল শেষ ওরা তো মাথায় হাত, কী ব্যাপার 5 কেজি তেল শেষ, কী করছে তেলগুলো দিয়ে। নিজে যে প্রতিদিন ভাজা পোড়া খেয়েছে ওটা কিছু না, বুঝছো, সব দোষ আমাকে দিবে, বুঝছো। এই ফ্রাই প্যানে ইডলি চুলায় ভাজা পোড়া করতে গেলে হিট একটু কম দেওয়া লাগে, তো আমার আসলে মনে ছিল না যে হিটটা কম দেওয়া লাগে, আমি না হাই হিটে দিয়েছিলাম, এই কারণে একটু পুড়ে গিয়েছে আর কি। দস্তা কড়াইতে তো হাই হিটে ভাজা পোড়া করে কোনো সমস্যা হয় না, তো ভেবেছিলাম এখানেও কোনো সমস্যা হবে না, আসলে বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। পরবর্তীতে হিট কমিয়ে দিলেও একটু পোড়া পোড়া রয়েই গিয়েছে, মানে সবগুলো অল্প হিটে রান্না করলেও পরবর্তীতে সবগুলো পুড়ে যাচ্ছে, তোমরা একটু পরে দেখবা যে ওগুলো পুড়ে একটু কালো হয়ে গিয়েছে। এই ফ্রাই প্যানে ইডলি চুলায় ভাজা পোড়া করা উচিতই হয়নি, গ্যাসের চুলায় বা সিলিন্ডার চুলায় করলে এই সমস্যা হতো না, তখন আবার ঠিকভাবে করা হয়। দেখো এতগুলো তেল দিয়েছি, তারপরে বুঝছো এগুলো ফুলতেছে না, দেখছো মানে কেমন জানি হয়ে আসে। কড়াইতে ভাজলে কত সুন্দর ফুলে যেত, কত সুন্দর গোল গোল হয়ে যেত। কি আর করা, কড়াইতে মলা মাছগুলো আছে, ওগুলো আবার এক জায়গায় নিয়ে রাখা, তারপরে ধুয়ে আবার ইউজ করা অনেক সময়ের ব্যাপার, এই কারণে এই ঝামেলা করলাম না। ছোটো কড়াইতে ভাজলে আবার অনেক সময় লেগে যাবে, ওটা আবার বেশি ছোট। আমার না বুঝছো ডিমের স্বামী কাবাব, জালি কাবাব, তারপরে চিকেন ফ্রাই বা অন্যরকম পাকোড়া এগুলো করতে ইচ্ছা করে, কিন্তু কীভাবে করবো বলো, বাড়তিও তো খরচ লাগে। বেসন সবগুলো দিয়ে বেসন প্রিমিক্স বানিয়ে ফেলেছি, এখন আলাদা করে বেসন কিনতে হবে, বেসন কিনে তারপর বানাতে হবে। এইদিকে আমি আবার নতুন করে টাকা জমাচ্ছি, ঈদের দিনে আমরা ঘুরতে যাবো না, আমরা ঈদের দিনে ছবি দিতে যাবো। বাচ্চাদেরকে কাপড় কিনে না দেয়, ওদেরকে নিয়ে তো ঘুরতে যাওয়া লাগবে, না হলে তো হবে না। আমার ছেলে মেয়েদের এখনই বলা শুরু করেছে, আম্মু আমরা কবে যাবো ছবি দিতে, তুমি তো বলছো যে ঈদের দিনে আমাদেরকে ছবিতে নিয়ে যাবা। তো ওই দিনে আমরা ছবি দেবো, এই আমাদের এই 1 নম্বরেই দেখবো, কিন্তু তারপরে তো খরচ তো কম পড়বে না, টিকিট তো কাটতে হবে। তো সেই টাকাটা জমাতে হচ্ছে, বুঝছো, বাচ্চাদেরকে নিয়ে ছবি দিতে যাবো। ওদের ঈদের কাপড় চোপড় ওদের আবু কিনে দিবে, প্রতি বছরই বলে কিনবে না কিনবে না, তারপর দেখি কি ঈদের আগের দিন ঠিকই কিনে নিয়ে আসে। তো উনি কিনবে, এটা নিয়ে টেনশন করি না, বুঝছো। দেখো বাচ্চারা কিন্তু আমাকে একবারও বলে নাই যে আম্মু আমাকে তুমি ঈদের কাপড় কিনে দাও, প্রতি বছর তো কিনে দাও, এবারে কিনে দাও, এই কথা কিন্তু একবারও বলে নাই। ওরা শুধু বলে আম্মু আমাদেরকে ঘুরতে নিয়ে যাও, আমাদেরকে ছবি দিতে নিয়ে যাও। তোমরা তো জানো যে প্রতি বছর আমি ঘুরতে যাই, ছবি দিতে যাই, তো ওরা এটা মনে রেখেছে, বুঝছো, তো ওরা ঘোরার জন্য পাগল হয়ে গিয়েছে। প্রতিদিন আমাকে বলে আম্মু আজকে কয় তারিখ, আর কদিন বাকি আছে। ছবি দেখবো, মনে করো যে প্রিন্স দেখবো, রাক্ষস দেখবো, তারপরে দম দেখবো, আর বড় এক্সপ্রেস দেখবো।
বাবা, ছবিও তো কম না, টিকিট কাটতে তো অনেক টাকা খরচ হয়ে যাবে। আচ্ছা, বাচ্চাদের টিকিট কি লাগে? দেখি প্রথম দিন যদি বাচ্চাদের টিকিট না দেওয়া ছাড়া যদি ছবি দিতে পারি তাহলে ওগুলো বাচ্চাদেরকে দেখিয়ে আনবো। আর যদি দেখি না টিকিট ২টা লাগবে, একটা দিয়ে হচ্ছে না, তো সেক্ষেত্রে তো ওদেরকে ছবি দেখাবো ২টা, আর বাকি ২টা আমি পরে দেখে নিব। ইচ্ছা আছে জায়ানের জন্য পাঞ্জাবি কেনার। জায়ানের আগের বছরের পাঞ্জাবি যদি ছোট হয় তাহলে একটা কিনতে হবে। আর যদি দেখি যে না বড় আছে তাহলে আর কিনবো না। কি ভাবতেছো এত টাকা কোথায় পাবো? আল্লাহ পাক সব ম্যানেজ করে দিবে। মনের ভিতরে সৎ ইচ্ছা থাকলে আল্লাহ পাক সেগুলো অবশ্যই পূরণ করে দিবেন ইনশাল্লাহ। আজকে এগুলো ইফতারের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। বাবার আব্বু ২টা আনারস নিয়ে এসেছিল, সে কবে এনেছিল ২ দিন হয়ে গিয়েছে। তো আনারসটা কাটা হয়নি, তো আজকে কেটেই ফেললাম, যেহেতু আজকে ভিডিও শুট করবো, তো এই কারণে আজকে তাদের করে কেটে নিলাম। আমার না জানো ইচ্ছা করে প্রতিদিন বেশি বেশি করে ইফতার আইটেম তৈরি করে তোমাদেরকে দেখাই আর তোমার সামনে বসে বসে খাই। আচ্ছা, তোমরা কি মাইন্ড করো আমি যে তোমার সামনে বসে ইফতার খাই? আমার কাছে তো অনেক ভালো লাগে, আমি কিন্তু অনেক বেশি এনজয় করি এই খাওয়াটা। তবে আজকে আর খাওয়াটা দেখালাম না, অনেক বেশি বড় হয়ে গেছে ভিডিওটা। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।